5:05 একটি সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো ধরণী জুড়ে। এমন একটি সুন্দর সকালে সকলে যাচ্ছে কলেজ ট্যুরে রাঙামাটিতে। এই ট্যুর যাত্রীদের মধ্যে কেউ আছে প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট 4টা বাসের সারি আছে। ঈদের সিট পড়েছে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলে মেয়েদের আলাদা আলাদা বাসে বসার ব্যবস্থা করা হয়েছে। সিনিয়র ছাত্রছাত্রীরা আছে ভলান্টিয়ার হিসেবে। বাসের ছেলে মেয়েরা ডিজে গানের তালে হই হুল্লোড় আর আনন্দে মেতে উঠেছে। উদাস দিয়ে জানলা ধরে বাইরের দিকে তাকিয়ে আছে দৃষ্টি ওই দূর দূরান্তে পাহাড়ের চূড়ায়। সকালে মিষ্টি ফুরফুরে বাতাসের তেজে তের মুখ ছুঁয়ে মাথার হিজা পড়ছে শা শা শব্দে। জিমিনাতের পাশেই বসেছে, সানামিনা পেছনে সিটে বসেছে, কিন্তু বাকি সবার মতো সানামিনাও ডিজে গানের তালে নাচছে। জিমিন সেটা ভিডিও করছে আর সবাই এনজয় করছে, শুধুমাত্র তে বাদে। তের স্বামী এসব পছন্দ করে না, তে ভদ্রতা বজায় রাখলো তার জন্য। এমনিতেই তে জাঙ্কুককে না বলে চুরি করে টুরে যাচ্ছে, সেজন্য তের ভিতরটা হাসপাস করছে অপরাধ বোধে। জাঙ্কুক ব্যাপারটা জানতে পারলে কি হবে তে জানে না। হয়তো জাঙ্কুক অবাধ্য হওয়ার কারণে তের উপর অনেক রেগে যাবে, কিন্তু কতটা রেগে যাবে তের ধারণা নেই। তার জন্য সে মন খারাপ করে বসে আছে, মনে মনে ভাবছে এই টুরে সে না আসলেও পারত। কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি কেমন জানি ভয়ে সিটিয়ে আছিস, কোনো সমস্যা তোর? জিমিনা, আমার কেমন জানি অস্থির আর ভয় করছে। মনে হচ্ছে এই টুরে ওনার অনুমতি ছাড়া আমার আসাটা একদম ঠিক হয় নাই। তাহলে আসলি কেন স্বামীর কথা অমান্য করে? তোকে কে বলেছিল আসতে শুনি? নিজেই তো লাফিয়ে লাফিয়ে আসলি, এখন আবার ঢং করছিস। এতই যদি জামাই ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে লুকিয়ে লুকিয়ে টুরে আসতে গেলি কেন? বেয়াদব! তোরা সবাই যাচ্ছিস বলে আমি নিজের মনকে বোঝাতে পারিনি, এই জন্য ওনাকে না বলে চুপি চুপি তোদের সাথে চলে এসেছি। কিন্তু এখন কেমন জানি অস্থির আর ভয় করছে ভেতর ভেতর। মনে হচ্ছে আমি ভুল করেছি, সত্যি আমি ভুল করেছি। জিমিনা, বল না তুই। এখন আর কিচ্ছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে। অলরেডি বাস ছেড়ে দিয়েছে, এই সফরটা এনজয় কর তুই। আর একটা দিনের ব্যাপারই তো, রাতে বাসায় ফিরে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিস তুই, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আর মন খারাপ করিস না কেমন? জিমিন, আমার কেন জানি মনে হচ্ছে এই ট্যুর শেষ করে আমি ফিরতে পারবো না। বাজে চিন্তা বাদ দে, ট্যুরটা এনজয় কর না। বলো, জিও ভাই তো আছে আমাদের সাথে, কিচ্ছু হবে না কারো। জিমিনের কথাতে খানিকটা আশ্বস্ত হলো। জিও তো ওদের সাথে ট্যুরে যাচ্ছে, তে সেটা ভুলে গিয়েছিল এতক্ষণে। এবার জন্য তার মনের ভয়, সংশয়, অতিষ্ঠতা সবকিছু খানিকটা কমে গেল। তে পেছনে তাকায়, দেখে জিও ফিউজনের সাথে দাঁড়িয়ে আছে। তখন তাকে চোখের ইশারায় কাছে ডাকে। ভাইয়া, আমার খুব ভয় করছে, কেমন জানি অস্থির অস্থির লাগছে। জিও বেডের দিকে এগিয়ে এসে কপালে হাত ছুঁয়ে দেয়। তে কোনো অসুস্থ আছে কিনা সেটা চেক করে নেয়। শরীর তো ঠিক আছে, হয়তো কখনো লং বাস জার্নি করিসনি তাই এরকমটা লাগছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে দেখবি। আচ্ছা, তোদের ব্যাগে দেখ খাবার রাখা আছে, ওগুলো খেয়ে নে, আর কিছু দরকার পড়লে ভাইকে ডাকিস কেমন? ভাই পেছনেই আছে। ঘাড় কাট করে সম্মতি জানায়। জিওব চলে যায়। মন খারাপের সময় ব্যাগ খুলে খাবার পেটি তার মন ভালো হয়ে যায়। পুরো ট্যুর যাত্রায় হইচই আনন্দে কাটলো সবার সাথে। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারি আর গাইডলাইনে পুরো ট্যুর যাত্রায় কোনো স্টুডেন্টদের কারো কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষা সফরটি ছিল রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর শুভলং ঝর্ণা পরিদর্শনে। দর্শনীয় 3টা স্থান পরিদর্শনের ট্যুর যাত্রা শেষ করে 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। সব ছাত্রছাত্রীরা ঝিমিয়ে বসে আছে। জিমিনের অবস্থাও তাই, তারা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত তখন 8:45। ঘরে বাস 4টা পুনরায় থামে একটি পাহাড়ি খাবার হোটেলের সামনে। রাতের খাবারটা সবাই এখানেই সারতে যায়, কারণ রাঙামাটি পাহাড়িয়ান এলাকা ছাড়লে সামনের ভালো হোটেল পাওয়া যাবে না। খাওয়া দাওয়ার পুরোটা সময় জিমিনা সানামিনা একসাথেই ছিল। এর মধ্যে 4 জনে ওয়াশরুমের কাজ ছেড়ে পুনরায় জায়গায় এসে বসে পড়েছে। রেস্তোরাঁর পেছনে ঝোপের আড়ালে কিছু একটা দেখতে পায়। কৌতূহলে মাথা বের করে সেদিকে উকি মেরে তাকাতে কিছু ঝাপসা দৃশ্য দেখতে পেল। জিমিন, এই জিমিন, দেখ তো রেস্তোরাঁর পেছনে ওটা কি? ওখানে কিছু হচ্ছে নাকি? আচ্ছা, ওইখানে আমাদের ক্লাসমেট সুজি না, কিন্তু ওখানে কি করছে দেখ তো। অমনোযোগী জিমিনা ফোন চালানোতে ব্যস্ত ছিল, যার জন্য তীর কথা কোনো মনোযোগ দিল না। সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। কই কিছু না তো, যদিও কিছু থাকে তোর দেখা লাগবে না, চুপচাপ বসে থাক। জিমিনের কথাতে তেমন পাত্তা দিল না, পুনরায় তাকিয়ে রইল। তীর মন খসখস করছে। রেস্তোরাঁর পেছনে ঘর অন্ধকারের দিকে তাকিয়ে আছে সে। রেস্তোরাঁর পেছনে পাহাড়ি জঙ্গলের দিকে তাকিয়ে রইল। আবছায়া অন্ধকারে তীর মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে। কারা যেন সুজিকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। জিমিন, আর একটু ভালো করে দেখ না প্লিজ, সুজিকে মনে হয় কারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অন্ধকারে ঠিকমতো বুঝে উঠতে পারছি না। আমার তো মনের ভুল হতে পারে, তুই একটু দেখে বল না আমি যা দেখছি ঠিক নাকি ভুল। পর উত্তর না পেয়ে পাশে তাকাতেই দেখে জিমিনা নেই। জিমিনা তো সানামিনার সাথে পেছনে কি ফোন দেখছে। এবার বাসের মধ্যে সুজিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে পেল না। এবার শিওর হলো ওটা সুজি ছিল। জিমিন, আমি একটু নিচে যাচ্ছি জিও ভাইয়ের কাছে, এখন চলে আসবো। ভাইয়া তো আসবেই, তুই কেন নিচে নামবি? গাড়ি এখনই ছেড়ে দিবে রেতে। আমি গাড়ি ছাড়ার আগেই চলে আসবো, একটু কাজ আছে নিচে।
এবার ব্যাকপ্যাক ফেলে খালি হাতে নেমে যায়। জিও টিচারদের সাথে সামনের বাসগুলোতে স্টুডেন্টদের ওঠানোর কাছে ব্যস্ত ছিল। এরা বসেছিল লাস্টের বাসে। তি যাবে সামনে, তখনই ভাবলো তার মনের ভুল কিনা দেখে আসো। ভাবনা অনুযায়ী সত্যি সত্যি বাসের উল্টো পথে হাঁটা শুরু করলো। অল্প স্বল্প চিপা রাস্তা ধরে হোটেলের পিছনে এসে পৌঁছায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হোটেলের পেছনে দেখতে বেশ উঁচু পাহাড়, পাহাড়ে গাছগাছালিতে ঘেরা জঙ্গলের মতন হয়ে এসেছে। তে সারা শরীর শিরশির করে ওঠে ভয়ে। তে ঘুরে চলে আসবে, তখনই কারো গোঙানির আওয়াজ শুনতে পায়। চমকে ওঠার মতো দ্রুত আশেপাশে তাকালো, কিন্তু তেমন কাউকে দেখতে পারলো না। গোঙানিকে অনুসরণ করে এক পা দুপা করে সামনের দিকে এগোতে থাকে, যার জন্য হোটেল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে। তখনই দেখতে পায় কয়েকটা ছেলে একটা মেয়েকে হাত পা বেঁধে কোথাও নিয়ে যাচ্ছে। তে আটকে উঠলো অন্ধকারের মধ্যে ওদের কলেজে সাদা ড্রেস পরিহিত মেয়েটিকে দেখে। তার মানে ওটা সুজিই ছিল, ভুল রাখেনি সে গাড়ি থেকে। এখন কি করবে চট করে বুঝতে পারছে না। এখন যদি দৌড়াদৌড়ি করে পুনরায় বাসের কাছে ফিরে যায়, তাহলে এটা জানাতে জানাতে ওরা সুজিকে নিয়ে যাবে। অস্থিরটি সেই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পেছনে হাঁটতে লাগলো। অন্তত ছেলেগুলো সুজিকে কোথায় নিয়ে যায় লোকেশন তো জানা যাবে, পরে না হয় ফিরে এসে সকলকে জানানো যাবে। ভাবনা অনুযায়ী তাই করলো। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে গেছে সুজিকে। পাহাড়ের শীর্ষ চূড়ায় এনে মেয়েটির হাত পা বেঁধে ফেলে রাখলো। আর কিছুটা সামনে আগুন জ্বালিয়ে হইচই নেশা বদল করছে এক একজন। এই সব কিছুর মধ্যে ছেলেগুলোর পেছনে ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তায় ভুলে গেছে। এই অচেনা পাহাড়ি এলাকায় নতুন আতঙ্কিত সুজির খোঁজে নিজের জীবন বিপদে ফেললো। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে পড়ায় গায়ের সাদা ড্রেস লাল মাটিতে ময়লা মেলা করে ফেলেছে। তবুও সে হাল ছাড়েনি। ছেলেগুলোর পেছনে ছুটতে ছুটতে গন্তব্যে পৌঁছেছে। গাছের আড়াল থেকে সবটা দেখলো। মূলত বোকাতির ধারণা নেই পাহাড়িয়ান নেশাখোর ছেলেগুলোর ভয়ঙ্করতা সম্পর্কে। যদি থাকতো কখনোই নিজের জীবন বাজি রেখে এখানে আসতো না। সে মনে মনে ঠিক করলো যত তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে আর কর্তৃপক্ষদের জানাতে হবে। নিরস্ত্র তীর হাতে তো কোনো অস্ত্রও নেই যে খালি হাতে বান্ধবী ছেলেগুলোকে নেশে মেতে উঠতে দেখে তে হামাগুড়ি দিয়ে সুজির কাছে চলে যায়। তখনই একটা নেশাখোর ছেলে সুজির দিকে এগিয়ে আসতে থাকে। তে পুনরায় গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এতক্ষণে সুজি থেকে লক্ষ্য করেছে, স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে ক্লাসমেটকে দেখে। এরপর সেই নেশাখোর ছেলেটা হেলতে দুলতে ছেলেদের উদ্দেশ্যে চলে যায়, হয়তো নেশা নিয়ে আবারও ফিরে আসবে। এই দ্রুত পায়ে সুজির কাছে চলে যায়, ওর হাত পায়ের মুখের বাঁধন সবকিছু খুলে দেয়। এই কি তুই তুই এখানে কিভাবে এসেছিস? তে সুজি কথাটা একটু জোরে বলে। তে যার জন্য মুখ চেপে ধরলো। আরে আস্তে কথা বল সুজি, নয়তো আমরা ধরা পড়ে যাব। তে সতর্কতায় তেমন কাজ হলো না সুজির বোকামিতে। ততক্ষণে চলে যাওয়া ছেলেটি পেছন ঘুরে তাকায়। মেলি কণ্ঠ শুনে নেশাখোর ছেলেটি চিৎকার করে তার বন্ধুদের ডাকতে শুরু করে। তে খপ করে সুজির হাত ধরে নেয় আর এলোমেলো রাস্তা ধরে দৌড়াতে শুরু করে। অচেনা পাহাড়ি রাস্তা ধরে দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাবে জানা নেই, রাস্তা তার চেনা নেই। পেছনের পাহাড়িয়ান জঙ্গিগুলোর খাক ছেড়ে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে। আতঙ্কিত দুই বান্ধবী দৌড়াচ্ছে, বুঝতে পারছে ছেলেগুলো তাদের পেছনে দৌড়াচ্ছে। হঠাৎই থমকে যায়। কলেজের বাস চারটে চলে যাচ্ছে পাহাড়ের বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় তীর মোটেও চিনতে ভুল হলো না। আতঙ্কিত তে যেন আরো আতঙ্কিত হলো। আপন জনেরা তাদের রেখে চলে যাচ্ছে বলে তে যে বাসে নেই, কেউ কি খোঁজ করেনি? পর মুহূর্তে পেছনের ছেলেগুলোর কথা মনে পড়তে তে আবারও দৌড়ানো শুরু করে। দিনের বেলায় এরকম রাস্তা দিয়ে হাঁটা যায় না, এমনকি রাত 11টা বেজে গেছে, ঘুটঘুটে অন্ধকার। কিভাবে দৌড়াচ্ছে মেয়ে দুটো। একটা সময় উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে দুজনেই পড়ে যায়। তীর থেকে কিছুটা দূরে গিয়ে সুজি পড়েছে। দুজনেই হাতে পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। পড়াতে যদি অনেকটা ভালো হলো, উঁচু থেকে নিচে নেমে গেছে। তাড়াতাড়ি উঠে চলন্ত বাসের পেছনে দৌড়াতে শুরু করে আর পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু চলন্ত বাসগুলোতে তীরের ডাক পৌঁছালো না, তারা থামলো না। দৌড়াতে দৌড়াতে বাস দুটো চোখের সামনে থেকে বহু দূর চলে যায়। তারপরে দুজন দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুলে আসে, হাঁপাতে শুরু করে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতেই ওদের কানে ছেলেগুলোর হুঙ্কারের শব্দ আসে। আতঙ্কিত দুই বান্ধবী প্রাণের ভয়ে উঠে দাঁড়ায়, পুনরায় হাত চেপে দৌড়াতে শুরু করে। তৎক্ষণাৎ একটা ছেলে পেছন থেকে তিয়ার সুজিকে লাঠি দিয়ে আঘাত করে। দুজনেই পড়ে যায়। এই বুদ্ধি করে রাস্তার ভাঙা ইটগুলো তুলে এলোপাথারি ভাবে নেশাখোর ছেলেটির চোখে কপালে আঘাত করতে শুরু করে। এরপর আবারও দৌড়াতে শুরু করে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুজন। তখন ছেলেটির লাঠিতে আঘাত করার জন্য তীর পা কেটে গেছে, রক্ত ঝরছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। আল্লাহর উপরে ভরসা রাখ সুজি, হাল ছাড়িস না। আল্লাহ আমাদের রক্ষা করবে ইনশাল্লাহ। তারপরও আজকে যদি আমাদের মরতে হয় না, ইজ্জত সম্মানে মরবো, কিন্তু তারপরও ওইসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না।
সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা হয়েছে যানবাহনের রাস্তা। রাস্তার দুই পাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে তিয়া আর সুজি হাত চেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশে বাড়ি ঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই। পেছন ফিরে দেখলো ছেলেগুলো একটু দূরে আছে, যার জন্য বুদ্ধি খাটিয়ে পিচ ঢালা রাস্তা ছেড়ে পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো, যাতে অন্ধকারের মধ্যে ওদের ধরতে না পারে। কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে জানা নেই তাদের। হঠাৎই পাহাড়ের কাছে গুহার মতো একটা জিনিস দেখতে পায়, যার মধ্যে দুই বান্ধবী ঢুকে পড়লো। ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ বন্ধ করে দেয়। দীর্ঘ সময় দৌড়াদৌড়ির জন্য শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে দুজনই। বাইরে থেকে ছেলেগুলোর হুঙ্কারের শব্দ আসছে। সুজি ভয়ে কান্না করতে লাগে। তি তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে, যাতে কান্নার আওয়াজ বাইরে অব্দি না যায়। তি, আমার জন্য তুই কেন নিজের জীবন বিপদে ফেললি? আজকে তুই না থাকলে আমার কি যে হতো, সবকিছু শেষ হয়ে যেত। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেশতা হয়ে এসেছিস, আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস। এই ফাটা বাঁশ গলা নিয়ে বারবার সতর্ক করছি উঁচু গলায় কথা বলতে না, তারপরে ফাটা বাঁশের মতো চিৎকার করে কথা বলছে। তোর এই বাঁশ গলার জন্য তো আমাদের এই অবস্থা, নয়তো তখনই তোকে নিয়ে পালিয়ে যেতাম। গলার এত জোর কেন বলতো? গলার যদি এত জোর থাকতো না, তাহলে আমাদের বাসটাই থেমে যেত, আমরাও নিরাপদে থাকতাম। তুই অনেক সাহসী, তোকে দেখি এত সাহসী তো মনে হয় না, মনে হয় বোকা সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না? ভয় পেলে কি হবে শুনি? আমাদেরকে কেউ বাঁচাতে আসবে নাকি? আশেপাশে কাউকে দেখেছিস তুই? তাহলে অযথা ভয় পেয়ে নিজেদেরকে গুন্ডার হাতে তুলে দেবো কেন বলতো? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আজকে লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারো আমানত। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজতে রাখতে হবে। আচ্ছা বাদ দে, শোন না, তোর কাছে কোনো ফোন টোন আছে? থাকলে আমাকে দে, কারোর সাথে যোগাযোগ করা দরকার, না হলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। তো আমার কাছে তো কোনো ফোন নেই, আমার ফোন বাসে ফেলে এসেছি। ওই যে তোর কোমরে যে ব্যাগটা আছে, ওটাতে কোনো ফোন টোন নেই? তোর কথায় সুজি ধ্যান ফিরে আসে, কোমরে হাত দিয়ে দেখে ব্যাগ ঝুলছে। এরপর ছোট্ট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে নেয়। সুজি ফোনটা পেতে ভীষণ খুশি হয়ে যায়। এবার সেই পরিবারের মানুষজনের সাথে যোগাযোগ করতে পারে। ফোনের অল্প আলোয় তোর পায়ের দিকে তাকাতেই তো সুজি আটকে ওঠে। হাই হাই, তোর পায়ের অবস্থা তো শেষ, রক্তাক্ত হয়ে আছে। এই পায়ে এতক্ষণ ধরে দৌড়েছিস? পায়ের রক্তে তেল পরিহিত সাদা সালোয়ারটা রক্তে লাল হয়ে গেছে। ডান পায়ের সালোয়ারটা একটু টেনে উপরে তুললো। পায়ের রক্ত বন্ধ করার জন্য গায়ের ক্রসিং বেল্টটা খুলে পায়ে বেঁধে নেয়। এবার টাইপিং করে বারবার জিওপকে কল লাগায়, কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য কেটে যাচ্ছে। তে বুঝতে পারলো গুহার ভিতরে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এরপর তে গুহার ভেতর থেকে হালকা করে মাথা বের করে জিওপকে ফোন লাগায়। জিওপের ফোনে চার্জ না থাকায় বন্ধ পায়। তে ভীষণ অসহায় বোধ করছে। এই বিপদের মধ্যে যদি জিওপকে না পায় তাহলে তের মৃত্যু নিশ্চিত, কারণ একমাত্র জিওপি তের আশেপাশে আছে। শক্ত তে নিজেকে সামলাতে পারলো না, নাক টেনে কান্নাকাটি শুরু করে দেয়। তোর ভাইয়ের নাম্বারে কল না ঢুকলে অন্য কাউকে কল দে না তে, স্যারদের কারণ আমার মুখস্থ নেই তোর। বেশিক্ষণ এখানে বসে থাকা যাবে না, না হলে ছেলেগুলোর হাতে আমরা ধরা পড়ে যাব। তে মাথা নাড়ায়, কোনো স্যারদের নাম্বার তার মুখস্থ নেই, এমনকি নিজের ফোনে ফোন দিতে পারছে না। জাঙ্কুক যাতে ফোন দিতে না পারে, যার জন্য তে সিম খুলে রেখেছিল। এই শুধু জিওপ জিমিনা মানে নিজের ফোনের নাম্বার আর ওর স্বামীর নাম্বারটা মুখস্থ জানে। তের বিশ্বাস জিওপের থেকে দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আজকে যদি তের শেষ যাত্রা হয়, তাহলে স্বামীর সাথে শেষ কথা বলে নেওয়া উচিত। এই শেষবারের মতো নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চায়। ঠোঁট চেপে কান্না আটকে কাঁপা হাতে জাঙ্কুকের নাম্বারে কল লাগায়। ফোনে রিং ঢুকতে মুখ চেপে ঝরঝর করে কেঁদে ওঠে। তখন বাজে 11:50। জাঙ্কুক কফি হাতে ফাইল চেক করছিল, কাপে চুমুক দিতে দিতে। রাত 1টার ফ্লাইটে সে দুবাই যাবে, সেজন্য একদম পরিপাটি হয়ে হাতে কাজগুলো সারছিল। জাঙ্কুক জানতো তার বউ চট্টগ্রাম গিয়েছে 10 দিন হলো। জাঙ্কুকের সাথে তার যোগাযোগ না থাকলেও সেখানকার ছেলেপেলেগুলো জাঙ্কুকে তার বউর খবরাখবর দিত। কিন্তু বিগত 3 দিন ধরে জাঙ্কুকের কাছে তার কোনো খবর ছিল না, কারণ জাঙ্কুক আজকে সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশ এসেছে আর রাত্রেবেলা দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকে দুবাই যেত, কিন্তু কিছু ফাইল রিজেক্টের জন্য তাকে বাংলাদেশে আসতে হয়েছে। অপরিচিত নাম্বার জাঙ্কুক কখনো রিসিভ করে না, তার জন্য তের কলটি স্বাভাবিকের মতো রিসিভ করলো না। পরপর এভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসলো। জাঙ্কুক বিরক্ত হলো। ফোন রিসিভ করতে কানে তুলতে তের ফোপানোর শব্দে জাঙ্কুকের মস্তিষ্ক টনক নড়ে ওঠে। সে বুঝতে পারলো এই অসময় তার বউ কল করেছে। জান, কি হয়েছে? কান্না কেন করছো? কোনো সমস্যা? জাঙ্কুকের এরকম আদরে গলায় ঝরঝরে কেঁদে উঠলো। তে এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলো, জাঙ্কুকের আদরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠলো সে। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় আপনার কাছে আর ফিরতে পারবো না। আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি, সেজন্য ভাগ্য আজকে আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার একজনের বেঁচে থাকার ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব, ওরা আমাদের বাঁচতে দিবে না। হেঁচকে তুলে কান্নার মাধ্যমে জাঙ্কুককে বলল কথাগুলো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা। এরকম অল্প স্বল্প কথাগুলোর প্রতিধ্বনি ফিরে আসছে। তের আতঙ্কিত কণ্ঠে জাঙ্কুক বুঝতে পারে তার বউ
ভালো নেই। রাত তখন প্রায় 11:30 ঘরে। জাঙ্কুকের উপস্থিতি ঢাকা, টির উপস্থিতি চট্টগ্রামে। জাঙ্কুক কিছু বলবে তার আগে টি আবার ফুপিয়ে কান্না ভেঙে পড়লো। জাঙ্কুক খই হারায়, মন মেজাজ দুটোই হারিয়ে ফেলে, ক্ষিপ্ত হয়ে উঠেছে। এই তে কই আছিস তুই, লোকেশন বল। আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদেরকে খুঁজছে, ওরা পাহাড়ি জঙ্গলি, আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাদেরকে বাঁচান, আমি মরতে চাই না। আমার এখনো আপনার সাথে সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে একজন আমি স্বপ্ন বোনা বাকি। আমাকে বাঁচান না নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। তীর কান্নায় জাঙ্কুকের মন অস্থির হলো, ছটফটে ব্যাকুল হলো মস্তিষ্ক। হুট করে বুঝতে পারলো এই মেয়েকে ছাড়া সে বাঁচতে পারবে না। জাঙ্কুক নিজেকে অসহায় বোধ করলো, বলিষ্ঠ হাত দিয়ে টেবিলের উপর সবকিছু ফেলে দিল, যার জন্য হাত কেটে গেছে, রক্তে চুপচুপ করছে। তাজা রক্তে সে ব্যথা অনুভব করলো না, কিন্তু ভীষণভাবে বুক কাঁপলো, গলে যেন উঠছে বউয়ের বিপদের কথা শুনে। জান রিল্যাক্স, এই তো আমি আছি, কিচ্ছু হবে না তোমার। শুধু একবার মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো কোথায় আছো, আশপাশটা দেখো। আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনতে পারছি না অন্ধকারে। আমাদের কলেজ বাস আমাদের রেখে চলে গেছে এখানে। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার ফ্রেন্ড এই পাহাড়ের মাঝখান দিয়ে দৌড়াচ্ছি জঙ্গলি ছেলেদের হাত থেকে বাঁচার জন্য। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব, আমরা দুজনেই আহত, পাহাড়ের গুহায় লুকিয়ে আছি। আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো সেটাও জানি না। আশেপাশে ওই জঙ্গলি ছেলেগুলো আমাদেরকে খুঁজছে, ধরতে পারলে জানে মেরে দেবে। এর আকুতি কথায় জাঙ্কুকের মেজাজ গরম হয়ে যায়, আগে রিরি করছে। সে পারছে না তাকে চিবিয়ে খেতে, না করা সত্ত্বেও সে টুটে গেছে। কোথায় গিয়েছিলি তুই আমাকে না বলেতে? তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যদি তোর কিছু হয় না আমি সবকিছু শেষ করে দেবো আমার। জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগে তুই টুট করে ফোনটা কেটে দেয়। জাঙ্কুক বুঝতে পারে তার বউ খারাপ জঙ্গির হাতে পড়েছে। তুই আবারও ফোন দিতে গিয়ে বুঝতে পারে সুজির ফোনের ব্যালেন্স শেষ। পরক্ষণে জাঙ্কুক থেকে কল দেয়, ফোনটা তাড়াতাড়ি করে রিসিভ করে নেয়। এরই মধ্যে ছেলেগুলোর হইচই পড়ে গেছে। এই কল রিসিভ করে চুপ করে বসে আছে, কারণ ছেলেগুলো গুহার বাইরে দাঁড়িয়ে আছে আর তাদের ফোনের আওয়াজ শুনে ফেলেছে আর ওদেরকে ট্র্যাক করার চেষ্টা করছে। আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেফ রাখতে পারবে বউ? ওয়াদা করছি বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে, শুধু একটুখানি রক্ষা করবে নিজের জান। জাঙ্কুকের এরকম দুর্বলতার ভাষাতের কান্নার কারণ হলো অসাবধানতার বশে ফুপিয়ে কান্না করে দেয়, যার জন্য ছেলেগুলো শুনে ফেলে। উত্তর করার আগেই সুজির হাত ধরে গুহার ভেতরের দিকে দৌড়াতে শুরু করলো। ছেলেগুলো ওদের পেছন পেছন দৌড়াতে লাগলো। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর ওরা গুহা থেকে বেরিয়ে যায়। গুহার সামনে তের হাত থেকে ফোনটা পড়ে গেছে। তখনই ফোনটা বেজে উঠলো, হয়তো জাঙ্কুক কল করেছে, কিন্তু ফিরে গিয়ে ফোনটা আনার সাহস শক্তি কোনোটাই তের ছিল না। আর সুজি এখনো অন্ধকার পাহাড়ি রাস্তায় দৌড়াচ্ছে, উদ্দেশ্যবিহীন রাস্তায়। দৌড়াতে দৌড়াতে থমকে যায় ওরা। এখান থেকে এগোনোর পথ শেষ, সামনে মরণের গহীর ঘরন, পেছনে জঙ্গির আতঙ্ক, ওদের ফিরে যাওয়ার পথ বন্ধ। এখান থেকে ঘুরে দৌড়াতে চাইলে ততক্ষণে ধরা পড়ে যাবে। দুজনেই কান্না করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত, আবার দাঁড়িয়ে থাকলো জঙ্গির হাতে ইজ্জত খোয়াইতে হবে। মরতে তো তাদের হবেই, পার্থক্য শুধু পাহাড় থেকে লাফ দিয়ে সম্মানের সহিত মরবে, আর অন্যদিকে প্রাণের ভয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে অসম্মানের সহিত মরতে হবে। এর হাত অনবরত কাঁপছে, পেছনে তাকাতেই দেখে ছেলেগুলো তাদের কাছাকাছি চলে এসেছে। আমি পারবো না রেতে, আমার দ্বারা হবে না এখান থেকে লাফ দেওয়া। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমার ভয় করছে। এর থেকে উত্তম আর সহজ মৃত্যু কখনোই হতে পারে না সুজি। পিছনে 10টা ছেলে আছে, ওদের হাতে ধরা পড়লে কি হবে বুঝিস? তাদের ভোগের কারণ হব আমরা, তারপর তীব্র যন্ত্রণা দিয়ে মারবে। এর থেকে ভালো মরতে যখন হবে ইজ্জত বাঁচিয়ে মরে যাই। আমি পারবো না তে, প্লিজ আমাকে বাঁচা, আমি মরতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চল না। চল আবার আমরা দৌড়াই, তারপর লাফ দিতে চাই না, বাঁচতে চাই আমি। তোর থেকে বহুগুণ বেশি আমার বাঁচার ইচ্ছে। আমি বিবাহিত, একটু আগে যার সাথে কথা হয়েছে সে আমার স্বামী। আমার বিপদের কথা শুনে তার পাগলামি আমি এখান থেকে টের পাচ্ছি। কাল সকালে আমরা জীবিত থাকি বা মৃত, আমার মৃতদেহটা হলেও তার কাছে পৌঁছাবে। সে আমাকে ঠিকই খুঁজে বের করবে। শুধু আফসোস তার সাথে ভালোবাসার লেনাতে নাতে আমার হলো না। কিছু ইচ্ছে মানুষের অপূর্ণই থেকে যায়। আমার তার সাথে বেঁচে থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু বেঁচে থাকার পরিস্থিতি আমাদের হাতে নেই। বর্তমানে হয় পাহাড় থেকে লাফ দিয়ে জান দিতে হবে, আর নয়তো ছেলেগুলোর হাতে নিজেদের মান হারাতে হবে। অপশন দুটোই। কতগুলো পাহাড়ি জঙ্গলি কুকুরের ভোগ বিলাসের কারণ হওয়ার চেয়ে এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে যখন হবে তাহলে ইজ্জত নিয়ে মরবো। চল। সুজির হাত ধরতেই সুজি কেঁদে দেয়। উপস্থিত মৃত্যুর সামনে দেখি কি মরতে চায়। বয়সে দুজনেই ছোট, 17 বছরের কিশোরী দুজন। এই বয়সী মেয়েরা রঙিন দুনিয়ায় বাচ্চারা আকাঙ্ক্ষায় বহু বছরের স্বপ্ন দেখে, সেখানে হুট
করে মৃত্যুকে আলিঙ্গন করার বুক ফাটা আর্তনাদের কারণ আবারও ঘুরে পাহাড়ের তলদেশের অন্ধকার গহীনতায় তাকালো। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর অবস্থান দেখলো। কোনো উপায় না পেয়ে সুজির হাতে কামড় দেয় আর দুজনে সেখান থেকে লাফিয়ে পড়ে। চিৎকার শুনে ছেলেগুলো দৌড়ে আসে। ভয়ার্ত মুখে একে অপর দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। মূলত তাদের ধারণাতেও ছিল না মেয়ে দুটো হুট করে পাহাড় থেকে ঝাঁপ দেবে। এই পাহাড়ি এলাকার জায়গা যাদের চেনা তারা হলফ করে বলতে পারবে মেয়ে দুটো এখান থেকে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যু নিশ্চিত করেছে, কারণ এখান থেকে ঝাঁপ দিলে কেউ বেঁচে ফিরতে পারবে না। বিগত 3 ঘন্টা ধরে পাহাড়িয়ান রাস্তায় অলিগলি ধরে পাগলের মতো তেদের খোঁজ করছে জেহব, ফিউজন আর কলেজের কিছু সিনিয়র ছেলেপেলেরা। আর সুজি নিখোঁজ হওয়ার প্রায় 30 মিনিট পর ওরা জানতে পারে তে গাড়িতে নেই। গাড়ি ছাড়া 30 মিনিট পর জিমিনা নিচের সিটে বসতে গেলেই দেখলো তে নেই। আশেপাশে তাকিয়ে থেকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করে। তের খোঁজ করে যখন পুরো বাসে হইচই পড়ে যায় তখন ওরা বুঝতে পারে তে সত্যি মিসিং। জিহব চেঁচামেচি করে গাড়ি থামায়। পরবর্তীতে জানতে পারে সুজি নামক মেয়েটাও মিসিং হয়েছে। সকল স্যার সিনিয়ররা গাড়ি থেকে নেমে পড়লো টেনশনে। এত রাতে মেয়ে দুটো কোথায় যাবে, ওনারাই বা কোথায় ফেলে এসেছে মেয়ে দুটোকে? এত কঠোর নজরদারির পরও এত বড় দুর্ঘটনা কিভাবে হলো? মেয়ে দুটোকে সহি সালামত না পেলে থানা পুলিশ ঝামেলা বাড়বে, কলেজের বদনাম হবে। সবাই ধারণা করলো লাস্ট যখন খাবার হোটেলে বাস থেমেছিল তখন হয়তো মেয়ে দুটো সেখানেই রয়ে গেছে। ধারণা অনুযায়ী জিমিন জানাইতে ওকে বাইরে যাওয়ার কথা বলে বাস থেকে নেমেছিল। এরপর বাস থেকে হোটেলে কল করা হয়। অল্প সময়ের মধ্যে হোটেলের ম্যানেজার জানায় সেখানে আপাতত কলেজের কোনো শিক্ষার্থী নেই। এইসব কথা শুনে জিহপের মাথা চক্কর দিয়ে ওঠে। আমাকে একটা টিমের ব্যবস্থা করে দিন স্যার, আমি আমার বোনকে খুঁজবো। আপনি বাকি শিক্ষার্থীদের নিয়ে আপাতত চলে যান, দরকার পড়লে সকালে আপনারা আবার আসবেন। ততক্ষণ আমি আর্মি ক্যাম্পে যোগাযোগ করছি, তারা আমাদের সাহায্য করবে। জিহবের কথায় 10-15 জন ছেলে মিলে টিম তৈরি করে আর হোটেলের দিকে রওনা দেয়। রাত তখন 10:55 ঘরে। 14 সদস্যের টিম মেম্বারদের জন্য হোটেল থেকে টর্চ লাইট সংগ্রহ করে প্রথমে জিহব যেতে চাইলো আর্মি ক্যাম্পে। সেখান থেকে আর্মিদের সাহায্যে পাহাড়ের বুকে নামবে তীরের খুঁজতে। এত রাতে জিহব চলে গেছে, তেও নেই। জিমিনা কোথায় থাকবে? বাসগুলো পুনরায় মুরাদপুরে পৌঁছাতে পৌঁছাতে রাত 2টোর উপর বেজে যাবে। তাই ম্যাডামকে বললো জিমিনকে খেয়াল রাখতে, জিমিনকে আজ রাতের জন্য তার বাসায় রাখতে, কাল সকালে গিয়ে জিহব নিয়ে আসবে। জিহব পরবর্তীতে জানতে পারলো এত রাতে কোনো আইনি সহযোগিতা সে পাবে না। রাত তখন 1টার ঘরে। জিহব নিজের টিম মেম্বারদের নিয়ে থেকে খোঁজাখুঁজি করার ব্যস্ত। পরক্ষণে খেয়াল করলো পাহাড়ি রাস্তার বুকে চিরে উজ্জ্বল আলোর কতগুলো ট্রাকের উপস্থিতি। হইচই চিৎকারে ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে সেখান থেকে। ট্রাক ভর্তি ছেলেদের উপস্থিতি, প্রত্যেকের হাতে টর্চ, হকি স্টিক আর দা দিয়ে হই হুল্লোড় করতে করতে ক্ষিপ্ত ভঙ্গিতে আসছে। মনে হচ্ছে কাউকে কুপিয়ে মারার তেজ আছে তাদের চোখে। পরক্ষণে আরো 2টো ট্রাক দেখলো। সেখান থেকে ছেলেরা নেমে পাহাড়ে ছড়িয়ে ছিটে গেল। জিহব দাঁড়িয়ে বোকা বনে গেল। কম করে 20টা ট্রাকের বেশি হবে লাইন বেঁধে চলে এসেছে আর প্রত্যেকটা ট্রাকে কম করে 50 জন মানুষ দাঁড়িয়ে এসেছে। অন্ধকারে জিহবদের দেখে সেই ছেলেগুলো জিহবদের উপর আক্রমণ করতে আসে। একটা ছেলে তাদেরকে থামিয়ে দেয়। এই দাঁড়া দাঁড়া, মারিস না, উনি তো জিহব ভাই, উনি তো ভাবিকে খুঁজতে এসেছে। চিন্তা করবেন না ভাই, ভাবির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় ছেকে হলো ভাবির খোঁজ বের করবো। শুনলাম ভাবির সাথে নাকি আরো একটা মেয়েও মিসিং আছে। ছেলেটা কাকে ভাবি রাখলো জিহব বুঝলো না। জিহবের ধারণা হলো তের সাথে যে মেয়েটা ছিল তাকেই হয়তো ভাবি ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভাবির সাথে আমার বোন তেও মিসিং আছে, প্লিজ তোমরা আমাকে সাহায্য করো। জিহব কিছু বলার আগেই দেখলো সেখানে উপস্থিত হলো আর্মি র্যাব ফোর্সের দল পেতে খাড়ি। লাল নীল সিগন্যাল জ্বালে। কে বা কারা তাদেরকে খবর দিয়েছে জিহব জানে না। যেখানে 1 ঘন্টা সময় ব্যয় করে একটা আর্মির সদস্যকে রাজি করাতে পারলো না ওদের সাথে আসার জন্য, সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে সবাই চলে এসেছে। অন্ধকার পাহাড়ি এলাকা হয়ে উঠলো দিনের আলোর মতো উজ্জ্বল। পাহাড়ি গাছগাছালিতে থেকে মানুষের কলরবের শব্দ বেশি। একত্রে হাজার হাজার মানুষের আগমনের পথধূলি। তখন রাত 1:28 ঘরে। তুমুল শব্দ করে হেলিকপ্টার রাখা রাউন্ড রাউন্ড ঘুরে নামলো পাহাড়ি উন্মুক্ত রাস্তায়। তীব্র গমগমের শব্দে পরপর 9টি হেলিকপ্টার নামলো এই পাহাড়ি রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে জাঙ্কুকের সাথে ইয়োনো নামলো আর বাকি 8টা থেকে বন্দুক হাতে গার্ডরা নামলো। জাঙ্কুকে দেখিয়ে যে বুঝতে পারলো এসব ক্ষমতার উৎস কোত্থেকে এসেছে। হয়তো সুজি নামক মেয়েটার সাথে জাঙ্কুকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে। উত্তেজিত জাঙ্কুক হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে আর্মি র্যাব ফোর্সের 2 জন কমান্ডার এগিয়ে আসলো তার দিকে। তার দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখে ভাষা নিশ্চুপ। কালো শার্টের হাতাগুলো টেনে গোটাতে গোটাতে সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে ইয়োন একটি বন্দুক তার হাতে তুলে দেয়। আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দি করুন, ছোট বড় ছেলে বুড়ো, চোর ডাকাত জঙ্গি সন্ত্রাস, যাকে পাবেন সবাইকে। এই রাতে পাহাড়ের বুকে থাকা প্রত্যেকটা মানুষকে বন্দি করুন, আমার সবাইকে মানে সবাইকে চাই, বন্দি করুন সবাইকে। গডের জিহবের
উপস্থিতি দেখিয়ে জাঙ্কুকের মেজাজ তড়াক করে তপ্ত আগুনের ন্যায় জ্বলে উঠলো। মেজাজ হারিয়ে মুহূর্তের মাঝে হিংস্র বাঘের ন্যায় থাবা বসালো জিওপের শার্টের কলারে। পর কয়েকটা ঘুষিয়ে পড়লো জিওপের নাকে মুখে। উপস্থিত সবাই থতপত খেয়ে যায় জাঙ্কুকের হঠাৎ কাণ্ডে। হারামের বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলেছে আমার বউকে ট্যুরে নিয়ে আসতে? পারমিশন নিয়েছিলি? জাঙ্কুক কেন জিওপকে আঘাত করছে জিওপ সেটাই বুঝতে পারছে না, আর সে কেন অন্যের বউকে ট্যুরে নিয়ে আসবে সেটাও বুঝতে পারছে না। আপনার কথা ভুল হচ্ছে ভাই, আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছিলাম। আমার ছোট বোন থেকে তো আপনি চেনেন, ও আপনার বউয়ের সাথে মিসিং আছে। আমাদের ধারণা ওরা হয়তো এই পাহাড়ি এলাকায় আটকা পড়ে গেছে। জিওপ এরকম ভদ্র কথায় জাঙ্কুকের মেজাজ যেন আরো খারাপ হয়ে যায়। তার বউকে হারিয়ে ফেলেছে, এখনো জিওপ ভদ্রতা দেখিয়ে কথা বলছে। তোর বলে ধারণা আছে ভদ্রলোকের বাচ্চা? তুই জানিস তোর বোন কই আছে? সে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়েছে। এতক্ষণে ওদের সাথে কি হয়েছে ধারণা আছে তোর? কিছু করতে পারবি? কি? আপনাকে সব কে বলেছে? তোর বোন ফোন করে সবটা জানিয়েছে আমায়। জিওপ দোয়া কর তোর বোনের যাতে কিচ্ছু না হয়। যদি কিছু হয় না তাহলে আমি তোকে ছাড়বো না। রাত প্রায় শেষের দিকে, 4:21। পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়েও তেদের কোনো সন্ধান পাওয়া গেল না। এমনকি তেদের তাড়ানো তখনকার সেই 10 জন জঙ্গি ছেলেগুলো আর্মিদের হাতে ধরা পড়েছে, কিন্তু জানের ভয়ে তারা মুখ খুলছে না। জাঙ্কুকের কথা মতো পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করেছে আর্মি আর র্যাব ফোর্স। এমনকি তেদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়া থেকে র্যাব প্রায় 300 ডাকাত দলকে আটক করেছে। তেদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি জঙ্গি ছেলেগুলো জানের ভয়ে মুখ খুলছে না তেদের পাহাড় থেকে লাফিয়ে পড়ার বিষয়টি নিয়ে। পরিস্থিতি যেই পরিমাণ গরম দেখছে, এখন স্বীকার করলে তাদের প্রাণ থাকবে না। তারা বুঝতে পারলো মৃত্যুটা সাধারণ কেউ ছিল না। মস্তিষ্ক টনটন করছে জাঙ্কুকের তপ্ত দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতা তাকে ঘায়াল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগিয়ে বউকে খুঁজে পেল না। ততক্ষণে জাঙ্কুক জ্ঞান হারিয়েছে। সবাই ধরাধরি করে ক্যাম্পের দিকে নিয়ে যায়। সারি সারি ভাবে দেখা গেল আরো কিছু গাড়ি আর পুলিশ ফোর্সের উপস্থিতি। ছেলের খবর শুনে মন্ত্রী কিম নামজুন শেষ রাতের দিকে উপস্থিত হলো। সেখানে সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া হলো। নামজুনের এত বলিষ্ঠবান ছেলেকে কখনো দেখেনি দুর্বল হয়ে জ্ঞান হারাতে। আজকে প্রথমবার দেখলো। ছেলের জন্য বাবার মনটা হু হু করে কেঁদে উঠলো। ডাক্তার ব্যবস্থা করলো তাবুতে। এরপর ইয়োনো নামজুনকে সবটা বললো। তেকে নিয়ে সবকিছু না বললো। জাঙ্কুক আর তের মধ্যে যে একটা হালাল সম্পর্ক আছে সবকিছুই বললো। নামজুন চট করে বুঝে গেল ছেলের দুর্বল হয়ে জ্ঞান হারানোর কারণটা। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকে মুহূর্তে দুর্বল করতে দেখেছে তিনি। জাঙ্কুককে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। নামজুন নিজে দায়িত্ব নিল সবকিছুর। বাকি রাতটা তিনি বিরতিহীন ভাবে দাঁড়িয়ে তের খোঁজের অনুসন্ধান করেছে, কিন্তু ফলাফল শূন্য। জাঙ্কুকের জ্ঞান ফিরল 3 ঘন্টা পর। সকাল তখন 7টার ঘরে। খালি মস্তিষ্ক তাবাক হয়ে উঠলো কয়েক সেকেন্ডের মধ্যে। শীত শীত বলে চিৎকার করে পাগল পাগল হয়ে বের হতে নিল তাঁবু থেকে। আশেপাশের পরিবেশটা সে রাতের মতো গমগমে উত্তেজিত দেখে বুঝলো তার বউকে এখনো পাওয়া যায়নি। জাঙ্কুকের জ্ঞান ফিরছে দেখি নামজন এগিয়ে আসলো। তার দৃষ্টি স্থির। এসে ছেলেকে জাপটে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ভাঙা গলায় বলে, আই লাভ হার বাবা এন্ড আই ওয়ান্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাবো ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা। নিঃশ্বাস আটকে মরে যাব আমি। প্লিজ বাবা, সেভ হার প্লিজ।